জি ভাইজান, হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। আপনি আজকের বিষয়ে যদি কিছু অ্যাড করেন, কিছু বলেন আপনার মতামত। ও আচ্ছা, থ্যাংক ইউ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সম্মানিত স্পিকার মানিক লাল মন্ডল স্যার আলোচনা করেছেন চমৎকারভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার একদম মৌলিক জায়গা থেকে। তো এই মৌলিক জায়গাগুলো আসলে আলোচনায় গভীরতার তো কোনো সীমানা থাকে না, এটাই হচ্ছে বাস্তব বিষয়। এবং মৌলিক প্লাস হচ্ছে যে অনেক ডেপথ আলোচনা, এগুলো কোনো সন্দেহ নেই। তো এখানে সংযোজন না, জাস্ট হচ্ছে এই কথাগুলোই আমাদের স্যার স্পিকার যিনি পয়েন্টগুলো নিয়ে এসেছেন, যে আমাদের আসলে চিকিৎসায় অনেক সময় দেখা যায় আমরা আমাদের চিকিৎসা এবং অন্যপ্যাথির যে চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি প্লাস অ্যান্টি হোমিওপ্যাথি, এই দুইটা জায়গায় আমরা অনেক সময় গোলযোগ পাকিয়ে ফেলি, অথবা হচ্ছে দুইটা চিকিৎসা পদ্ধতির ভিতরে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথির বাহিরে আরো যত চিকিৎসা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতির ভিতরে আমরা যদি পার্থক্যটা অন্তত বের করতে পারি, তাহলে বোধহয় আমাদের কাজ, আমাদের পরবর্তী জার্নিটাতে অনেক সুবিধা হবে এবং আমাদের নীতিমালায় আমরা হয়তো বিচ্যুত হব না। আমরা অন্য প্যাথির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, প্রভাবিত হয়ে আমরা দেখা যাচ্ছে যে আধুনিক হোমিওপ্যাথি করতে গিয়ে, অথবা আমরা চাকচিক্যের কারণে অনেক সময় দেখা যায় আমাদের মেইন জায়গাটাকে নষ্ট করে ফেলি। কখনো নষ্ট করি রোগের কনসেপশন থেকে, কখনো নষ্ট করি আমরা ঔষধের কনসেপশন থেকে। আমরা যেমন হচ্ছে যে যে বিষয়টা পয়েন্ট আউট করেছেন আমাদের স্পিকার, যে রোগের নাম ব্যবহার করতে পারি। অর্গানন অফ মেডিসিনে রোগের নামের ব্যবহারের ব্যাপারে সম্ভবত এফোরিজম 79, 79 নাম্বার এফোরিজম এবং 81 এফোরিজম, 81 79, এই দুইটা জায়গায় পুরাটা অর্গাননই তো বিভিন্ন ভাবে কথাগুলো বলা আছে। এই দুইটা এফোরিজম আপনারা একটু দেখে নেবেন। তো এই দুইটা জায়গায় বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান নামের ব্যবহারের ব্যাপারে একটা বিশেষ মানে নীতিমালা দিয়েছেন বলা যেতে পারে। স্যামুয়েল হ্যানিম্যান নিজেও কিন্তু প্রচুর নাম ব্যবহার করেছেন। সম্ভবত 31, 32, 33, 34, এই 3-4টা অ্যাফোরিজম যদি আপনারা পড়েন, দেখবেন যে স্যামুয়েল হ্যানিম্যান হিউজ পরিমাণে রোগের নাম ব্যবহার করে অ্যাফোরিজম লিখেছেন। তো তার অর্থ হচ্ছে যে অ্যাফোরিজমে যেহেতু উনি নাম ব্যবহার করেছেন এবং রোগের নাম ভিত্তিতে উনি অ্যাফোরিজমে আলোচনা নিয়ে এসেছেন, প্রথম ধাপ হচ্ছে এটা যে নামগুলো আমরা জানতে পারি। অনেক সময় আমাদের অনেক রাইটাররা আমাদেরকে হয়তো যেভাবে লিখেন যে নাম জানার প্রয়োজন নাই, বা নামের ব্যাপারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, ঠিক ওইভাবে না ভেবে আমরা স্যামুয়েল হ্যানিম্যানের জায়গা থেকে যদি ভাবি, তাহলে কেউ যদি নাম জানতে চায়, প্র্যাকটিস অফ মেডিসিন প্রচুর পড়তে চায়, ডায়াগনোসিস করতে চায়, অথবা তার ম্যানেজমেন্টের জন্য, প্রগনোসিসের জন্য রোগীর, অথবা রোগীকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, রোগীর কথাগুলো সহজে বোঝার জন্য, বা রোগী যেন অন্তত বুঝে যে হ্যাঁ আমি তার তার ভাষায়, মানে তার দৃষ্টিভঙ্গি থেকে তার রোগটা আমি ধরতে পেরেছি, ওইভাবেও যদি আপনি চিন্তা করেন, নামগুলো জানতে পারেন। স্যামুয়েল হ্যানিম্যান প্রচুর নাম জানতেন, প্রচুর নাম ব্যবহার করেছেন। এর উদাহরণ অর্গানন অফ মেডিসিনে যেহেতু আছে, আমরা এখান থেকে নিতে পারি, এটা অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যে এই নামের ভিত্তিতে আমাদের চিকিৎসার জায়গাটাকে কখনোই অন্য চিকিৎসা পদ্ধতির মতো করে প্রভাবিত করা যাবে না। এই নামের মাধ্যমে প্রভাবিত হয়ে আমরা যদি জেনারেলাইজেশন করি, ইন্ডিভিজুয়ালাইজেশন থেকে বের হয়ে যাই, তাহলে আমাদের চিকিৎসাটা আর তখন হোমিওপ্যাথি থাকবে না। তো নামের ব্যবহারের ব্যাপারে 79, 81-এ যে কথাটা স্যামুয়েল হ্যানিম্যান বলছেন, যে এই নামগুলোকে ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমাদের মানিক লাল মন্ডল ভাই যেটা বলছেন, যে কলেরা রোগী 10 জন কলেরা রোগী আসলো, তখন তো আমাদের ইন্ডিভিজুয়ালাইজেশনের কারণে দেখা যায় 10 জনের 10 রকমের মেডিসিন হতে পারে। অন্য সিস্টেমে হয়তো খুব কমন 2-1টা মেডিসিনের ভিতরে থাকবে, খুব কমন কিছু ম্যানেজমেন্টে থাকবে। বাকি হচ্ছে মানে হসপিটাল ম্যানেজমেন্ট, বিল্ডিং এর চাকচিক্য, ওইগুলো হচ্ছে চিকিৎসার উচ্চতা, ওইটা ঠিক আছে। তো এখানে আমাদের কাছে 10 জন কলেরা রোগী 10 রকমের মেডিসিন আসতে পারে। তো এখানে স্যামুয়েল হ্যানিম্যান এই জন্য বলছেন যে এই নামগুলোর ক্ষেত্রে আমরা একটা বিশেষত্ব রাখবো, সেটা হচ্ছে যে এক ধরনের কলেরা, ওয়ান কাইন্ড অফ কলেরা, এই মানে ওয়ান কাইন্ড অফ, এক ধরনের জ্বর,
এক ধরনের মাথা ব্যথা, এক ধরনের হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস, এভাবে আমরা ইউজ করতে পারি। কারণ প্রত্যেকটা রোগী, যে কথাটা বলছেন যে আসলে নামটা আমরা জেনারেল জায়গা থেকে একটা পরিচয়ের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু প্রতিটা রোগী যেহেতু আলাদা, প্রত্যেকটা রোগ যেহেতু কিছু ভিন্ন বৈশিষ্ট্যতা নিয়ে আসে, এবং আমাদের কাছে নামটা যেহেতু ঔষধের নির্বাচনের ক্ষেত্রে ফান্ডামেন্টালি আমাদেরকে হেল্প করে না, হয়তো চিন্তার জায়গা থেকে কিছুটা হেল্প করতে পারে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গাটা এটারও একদম প্রয়োজন নাই, ঠিক এভাবেও বলা যাবে না, এই ব্যাপারেও মতামত আছে। তো এখানে এই দুইটা অ্যাফোরিজমে যেটা বলছেন যে আমরা এক ধরনের এই শব্দটা ইউজ করতে পারি নামের আগে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আলাদা। কলেরার 10 জন রোগী 10 জনই ভিন্ন ভিন্ন, এবং এই নামের ক্ষেত্রে এখানে পাদটিকায় যেটা বলা আছে যে আরেকটা কথা বলা আছে যে এই নামগুলো আমরা যে নির্দিষ্টকরণ করি, যে কলেরা, বাত রোগ বা এরকম বাত জ্বর, এই নির্দিষ্টকরণের ব্যাপারে একদিকে যেমন স্যামুয়েল হ্যানিম্যান নাম ব্যবহার করেছেন, আরেকদিকে বলেছেন এক ধরনের শব্দটা ইউজ করার জন্য, আরেকদিকে একটা কথা বলেছেন যে এই নামগুলোতে আসলে অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে নামগুলো নির্ধারিত হয়। এই কথাটা খুব শক্ত একটা কথা, ঠিক আছে? এই কথাটা নিয়ে আলোচনা করার জন্য হয়তো দেখা যাবে যে আরো অনেক বিতর্ক বা অনেক ডিসকাশনের প্রয়োজন হবে। তো এই কথাটা বলছেন যে এই নামগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ভুলভাবে নামগুলোকে নির্ধারণ করি বা ভুলভাবে নামগুলো ব্যবহার করি। তো এজন্য সর্বোচ্চ নামটাকে আমরা কোন জায়গা থেকে ব্যবহার করতে পারি, আমরা এই ব্যাপারে সতর্ক হতে পারি। নামগুলো যেন আমাদেরকে প্রভাবিত না করে, ক্ষতিগ্রস্ত না করে, আমাদেরকে ফান্ডামেন্টাল জায়গা থেকে যেন বিচ্যুত না করে। বাকি 10 নম্বর অ্যাফোরিজম থেকে আমাদের স্পিকার যে এই কথাটা বলেছেন, এটাই তো সত্য কথা যে আমরা মৌলিক জায়গা থেকে চিকিৎসা করব, আর মৌলিক জায়গাটা আসলে আমাদের বডির যেই মেটেরিয়াল, যে জায়গা টিস্যু বা সেল, এটা না। আমাদের টিস্যু সেলেরও প্রিভিয়াস যে পার্ট আছে, আমাদের অস্তিত্বের একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে, আমাদের স্পিরিচুয়াল ফোর্স, ভাইটাল ফোর্স, সে জায়গা থেকে যেহেতু আমরা আমাদের অস্তিত্ব, আর এই জায়গাটাকে বাদ দিয়ে দিলে একটা ডেড বডি আর হচ্ছে একটা মানে মানুষের ভাইটাল ফোর্স যখন থাকবে না, তখন সে ডেড বডি হয়ে যাবে, অথবা হচ্ছে আমাদের যে প্রচলিত মানে জড় বস্তু যেগুলোকে আমরা মনে করি, বা যেগুলোকে জড় বস্তু, যাদের হচ্ছে অনুভূতি থাকে না, সেন্সেশন থাকে না, কনসাসনেস থাকে না, যাদের ফিলিংস থাকে না, এই ব্যাপারগুলো তখন আর থাকবে না। আর একটা মানুষের যখন ফিলিংস থাকবে না, সেন্সেশন থাকবে না, কনসাসনেস থাকবে না, তখন তো আসলে এই মানুষের সাথে তার মানে আমাদের টেবিল চেয়ার বা ইট পাথরের ভিতরে আর কোনো মৌলিক পার্থক্য থাকে না। এই জিনিসটা কি পৃথিবীর অন্য চিকিৎসা পদ্ধতিতে বাদ দিয়ে দেওয়া হয়েছে? এই জিনিসটাকে আমরা বাদ তো দেই নাই, বরঞ্চ হচ্ছে আমাদের চিকিৎসায় ভাইটাল ফোর্স বা স্পিরিচুয়াল চিকিৎসাটি হচ্ছে রোগ সৃষ্টির পেছনে মৌলিকভাবে আমরা এটা কি কারণ হিসেবে চিহ্নিত করি, এবং হচ্ছে চিকিৎসার ক্ষেত্রেও আমরা আমাদের প্রধান টার্গেট থাকে ভাইটাল ফোর্স বেসড ট্রিটমেন্ট। কোনোভাবে যেন শুধুমাত্র সুপারফিশিয়াল টিস্যু বেসড ট্রিটমেন্ট না হয়। টিস্যু বা ম্যাটেরিয়াল ভিত্তিক চিকিৎসা পদ্ধতির ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, তাহলে পৃথিবীতে এখন বর্তমানে মডার্ন মেডিকেল সায়েন্স বলতে আমরা যাদেরকে মনে করি, বা এলোপ্যাথিক চিকিৎসা, এরা অনেক বেশি অগ্রসর হয়ে আছে, এদেরকে আমরা ওভারকাম করতে পারবো না। সুতরাং এই জাতীয় এখন আমরা পেটেন্ট, টনিক, সিরাপ ব্যবহার করে, অথবা হচ্ছে মানে সুনির্দিষ্টভাবে মানে ক্রুড মেডিসিন ব্যবহার করে, আমরা টিস্যু বেসড চিকিৎসা করে অনেক আধুনিক সেজে আসলে আমরা কিন্তু তাদের ধারে কাছেও যেতে পারবো না। ওনারা ওই সিস্টেমে চিকিৎসায় এতটা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, আমরা এখন যদি তাদের দেখা দেখি কাজ করি, আমাদের মৌলিকত্ব হারিয়ে ফেলি, আমাদের দুই দিক থেকে লস হবে। একদিকে হচ্ছে আমাদের মৌলিকত্ব হারিয়ে যাবে, আরেকদিকে হচ্ছে আসলে তারা ওই পর্যায়টাতে এমন পর্যায়ে চলে গেছেন যে টিস্যু বেসড চিকিৎসাটা, সেলুলার চিকিৎসা যেটা, এটাতে কিন্তু তাদের কাছাকাছি যেতে আমাদের আরো মানে অনেক সময় লেগে যাবে, বা এটা অসম্ভব আমাদের জন্য। সুতরাং আমরা অন্তত আমাদের মৌলিকত্ব ধরে রাখি, ভাইটাল ফুডস বেসড চিকিৎসা আমরা করি। বাকি আধুনিকতার সাথে সমন্বয় করার জন্য আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই, প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি বা টিস্যু বেসড যে নলেজ গুলো আছে, ওইগুলো আমাদের অপ্রয়োজনীয় না, ওইগুলো প্রয়োজনীয়। আমাদের ফান্ডামেন্টাল জায়গাটাও আমরা নির্ধারণ করব, এবং ওইটাকে যতটুকু আমরা নেওয়ার প্রয়োজন, যতটুকু নিলে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত করব না, আমাদের মৌলিকত্ব নষ্ট হবে না, হোমিওপ্যাথির স্বাতন্ত্রতা নষ্ট হবে না, হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমার মানে মৌলিকত্ব নষ্ট হবে না, আমার স্বাতন্ত্রতা নষ্ট হবে না, ওইটাকে ততটুকু আমরা শিখতে পারি, ততটুকু কাজে লাগাতে পারি।
এতটুকু আমার মন্তব্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অসাধারণ স্যার, অসাধারণ।